ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব রাশিবিজ্ঞানের কোষে দেখি 26.4-এর পার্ট 3 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 1 এবং পার্ট 2 এ 1 থেকে 8-এর দাগের যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। কোষে দেখি 26.4-এর সংখ্যাগুরু মান নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই সংখ্যাগুরু মানে যে বিষয়ভিত্তিক আলোচনা সেটার আমরা একটা ক্লাস করিয়েছি। প্রত্যেকটা অর্থাৎ রাশিবিজ্ঞানের গড়, মধ্যমা, অজাইব এবং সংখ্যাগুরু মান প্রত্যেকটার বিষয়ভিত্তিক ক্লাস করা হয়েছে এবং কোষে দেখি যে সমস্যাগুলি আছে প্রয়োগ প্রত্যেকটি সমস্যার সমাধান করা হচ্ছে। আজ আমরা পার্ট 3 তে 9-এর দাগের দেখো এখানে কি আছে, এমসিকিউ, ট্রু ফলস এবং শূন্যস্থান, এই তিন ধরনের কোশ্চিন আমাদের 1 নম্বরের আছে মাধ্যমিকে এবং এই কোশ্চিনগুলি আমাদের করতে হয়। এখানে সাধারণত এই যে রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞানের পুরোটার অর্থাৎ 26 অধ্যায়ের যে শর্ট কোশ্চিন এখান থেকেই শুরু হয়েছে এবং মাধ্যমিকেও শর্ট কোশ্চিন আমাদের পড়ে, তাই এখান থেকে আমাদের শর্ট কোশ্চিনগুলো ভালোভাবে দেখে নিতে হবে। প্রথমে যেটা আছে এমসিকিউ। এমসিকিউ মানে কি, আমাদের এখানে অপশন দেওয়া থাকে এ বি সি ডি, তার মধ্যে একটা অ্যান্সার হয়, সেটা আমাদেরকে লিখতে হয়। এখানে বলা হয়েছে যে একটি পরিসংখ্যা বিভাজন মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ এবং অজাইব। দেখো এই চ্যাপ্টারটা যেহেতু গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান ও অজাইবে, দেখো মধ্যমাটা আমরা প্রথমে করি, মধ্যমা তার ফর্মুলাও আছে এবং মধ্যমার পর আমরা যেটা বের করি সেটা মধ্যমা দিয়ে আমরা যে লেখচিত্রটা পাই সেটাকে আমরা অজাইব বলি। তাহলে এখানে দেখো অপশন কত আছে, অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে অজাইব। তাহলে এর 1 নম্বর হচ্ছে ডি। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখতে পারি যে অপশন ডি। তাহলে আমরা লিখবো 1-এর এ, এখানে অপশনটা হচ্ছে ডি। অপশন ডিটা কি হচ্ছে, অজাইব। অজাইব, ঠিক আছে, যে অপশনটা হলো সেটা আমরা লিখলাম। এরপর 2-এরটা, 2-এর এমসিকিউ আছে। দেখো 2-এর এমসিকিউ কি বলা হয়েছে যে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9। তাহলে কতগুলি সংখ্যা আছে এবং এক্স প্লাস ওয়াই এর মান আমাকে বের করতে বলেছে। সংখ্যাগুলি কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে। তাহলে গড় আমরা সাধারণত গড় কি জানি, যতগুলো সংখ্যা থাকে সেগুলোকে যোগ করি, যোগ করার পর যত নম্বর সংখ্যা মানে n বাই n করি। তাহলে আমাকে কি করতে হবে, এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে সংখ্যাগুলোকে যোগ করি, কত আছে, প্রথমে 6, তারপর আছে 7, 7-এর পর কত আছে x, তারপর হচ্ছে 8, 8-এর পর হচ্ছে y, তারপর হচ্ছে 14। তার মানে সংখ্যা কয়টি হচ্ছে, 6টি, মানে বাই 6। ঠিক আছে, এই গড়টা কত বলে দিয়েছে, 9। তাহলে শর্ত অনুসারে আমরা 9-এর সঙ্গে সমান করতে পারি। এবার আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে কি করব, আমরা এগুলোকে যোগ করব। তাহলে 6 আর 7 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর এখানে কত হচ্ছে 14, 21 আর 14 হচ্ছে 35। তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 7। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই, নিচে কিছু নাই বলে 1 দিয়ে গুণ হয়ে গেল, আর এখানে হচ্ছে 6 7 42। এবার আমরা কি করবো, সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাই। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে প্লাস 35 আছে, ডান দিকে গেলে কি হবে, মাইনাস 35, বা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 7। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত বেরোলো, 7। এখানে দেখো ক্যালকুলেশনে এক্স প্লাস ওয়াই এর মান, সরি এখানে 60টা আমি 9 লিখে, 9টাকে 7 লিখে দিয়েছি। তাহলে এটা 9 হলো 6 9 54। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 54 থেকে বিয়োগ করব। তাহলে 54 থেকে 35 বাদ, তার মানে হচ্ছে 19। তাই বলছি সব অপশনে মিলছেই না। ঠিক আছে, তাহলে এখানে এটা 7, 9টাকে আমি 7 করে দিয়েছিলাম, 7 9 6 9, এখানে 54 হবে, আমি সেটা 6 7 42 করে দিয়েছিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত বেরোলো, এক্স প্লাস ওয়াই সমান বেরোলো 19। দেখো তোমরা এখানে অপশন কোনটা দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 19, তার মানে অপশন বি। তাহলে এখানে অপশন বি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 19। ঠিক আছে, তাহলে 2-এর দাগের যে সমস্যাটা সেটার আমরা সমাধান করলাম। এরপর দেখো 3-এর হচ্ছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। 35 না থাকলে, আচ্ছা তাহলে এখন কত মধ্যমা, 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা। তাহলে সংখ্যাগুলি আমি প্রথমে লিখি, সংখ্যাগুলি কত কত, 30, তারপর হচ্ছে 34, তারপর 35, 36, 37, 38, 39, 40। ঠিক আছে, সব সংখ্যাগুলিকে লিখলাম। তাহলে এখানে n কত হচ্ছে, এখানে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে। n
এন কয়টি? এন হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এন হচ্ছে 8, এন হচ্ছে 8। তাহলে যুগ্ম সংখ্যা, এটা তো যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে আমরা জানি যে n/2 তম পদ। তাহলে n/2 মানে কত? n/2 তার মানে হচ্ছে 4 এততম পদ, আর n/2 প্লাস 1 তম পদ তার মানে কত হচ্ছে? n/2 প্লাস 1 মানে 4/2, 8/2, তার মানে 4, 4 আর 1 5 মানে 5 তম পদ। দুটো কি করে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে 4 নম্বর পদ হচ্ছে 36 এবং 5 নম্বর পদ কত? 37। তাহলে 36 প্লাস 37/2, 36/72 মানে হচ্ছে 73/2, 73/2 মানে কত? 36.5। এটা হয়ে গেল মধ্যমা, এটা হয়ে গেল মধ্যমা। এবার ধরে নাও 35টা নেই। তাহলে 35টা নেই তার মানে কেমন? 30, 34, 36, 37, 38, 39, 40। তাহলে এখানে এন কত? এন দেখো 7। তার মানে এটা কি? অযুগ্ম সংখ্যা। তার মানে এটা অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে আমরা জানি যে মধ্যমা কি বেরোয়? মধ্যমা সমান হচ্ছে n প্লাস 1/2। তাহলে হচ্ছে 7 প্লাস 1/2, তার মানে কত হচ্ছে? 8/2 মানে 4তম পদ। 4তম পদটা কত আছে? 1 2 3 4। তাহলে কত হবে? মধ্যমা হয়ে গেল 37। তাহলে আগে কত ছিল? আগে মধ্যমাটা কত ছিল? এই ক্ষেত্রে দেখো ছিল 36, তাই না? এখন কত হয়ে গেল? 37। তাহলে কত বৃদ্ধি পেল? 37 মাইনাস 36.5, তার মানে হচ্ছে 0.5, 0.5। ঠিক আছে, এখানে অপশন দেখো, এখানে অপশন কত দেওয়া আছে? 0.5, অপশন ডি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার অপশন ডি, 0.5। তাহলে প্রথমে আমরা মধ্যমা বের করলাম যখন জোড় সংখ্যা ছিল, 8টা সংখ্যা ছিল। তাহলে আর জোড় সংখ্যা থাকলে আমরা কি জানি যে n/2, আর একটা হচ্ছে n/2 প্লাস 1 তম। দুটো যে পদ সেই পদ দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। দুটো পদকে আমরা যোগ করলাম এবং 2 দিয়ে ভাগ করলাম, সেক্ষেত্রে আমরা একটা মধ্যমা পেলাম। যে মধ্যমাটা পেলাম, ঠিক আছে, আবার আমরা কি করলাম? 35টাকে যখন বাদ দিলাম, 35টা বাদ দেওয়ার পর আমরা আবার একটা মধ্যমা পেলাম, সেটা হচ্ছে 37। তাহলে এখানে 36.5 আর এখানে হচ্ছে 37, তার মানে কত বেশি? 0.5। এটা আমার অ্যান্সার চেয়েছিল কত বেশি, সেটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা 4 নম্বর যে সমস্যাটা আছে, দেখো 4 নম্বর সমস্যা কি বলা হয়েছে? 4 নম্বর সমস্যাটাই বলা হয়েছে যে 16 15 17 16 15 x 19 17 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? সংখ্যাগুরু মান কত? 15। তাহলে যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রথমে লিখে নিই। কত কত আছে? 16 15 17, 16 15 17, তারপর হচ্ছে 16 15 x, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 14। ঠিক আছে, সংখ্যাগুলো আমি লিখে নিলাম। 16 15 17, তারপর 16, তারপর 15, তারপর x। এবার আমরা কি করব? এটাকে আমরা ঊর্ধ্বক্রমে যদি সাজিয়ে নিই, ঠিক আছে, আমরা সাজাতে পারি কিংবা অধক্রমে সাজাতে পারি, দুভাবেই আমরা সাজাতে পারি। সেই ক্ষেত্রে মানটা কত? দেখো সাজায় যদি, তাহলে প্রথমেই দেখো আমি এক্সটা কিবোর্ড আমরা জানি না, ঠিক আছে, এক্সটাকে লিখলাম, তারপর 15 15, একটা 15 দুটো 15 হলো, এই 15 দুটো লিখে নিলাম, এক্সটাও লিখে নিয়েছি। তারপর হচ্ছে 16, এখানেও হচ্ছে 16, তারপর হচ্ছে 17, তারপর 17, তারপর 19, এখানে একটা 14 আসে, তাহলে 14টাকে আমরা এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো দুটো 15, দুটো 16, দুটো 17, মানে সবগুলোই কিন্তু দুটো দুটো করে আছে। তাহলে সংখ্যাগুরু মান তো এখানে অনেক হওয়া দরকার, কিন্তু একটা এক্স আছে। আবার সংখ্যাগুরু মান কত বলে দিয়েছে? দেখো এখানে সংখ্যাগুরু মান কিন্তু বলে দিয়েছে। সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান হচ্ছে 15। তাহলে সংখ্যাগুরু মান যদি 15 হয়, তাহলে এখানে আমার 15 তিনটে থাকা দরকার ছিল। তাহলে যেটা এক্স আছে, তাহলে এক্স সমান কত হওয়া দরকার? 15 হওয়া দরকার। বোঝা গেল? খুব সহজ জিনিস। তাহলে প্রথমে আমি এক্সটা বাদ দিয়ে বাকিগুলোকে অধক্রম কিংবা ঊর্ধ্বক্রম, ছোট থেকে কিংবা বড় থেকে সাজিয়ে যখন নিলাম বা দেখে নিলাম, এমনি পরিসংখ্যা ভাবে দেখতে পারি যে 15 কয়টি আছে? 15 আছে দুটি, 14 আছে একটি, 16 আছে দুটি, 17 আছে দুটি, 19 আছে একটি, এক্স একটি আছে। এবার সংখ্যাগুরু মানটা কি বলছে? সংখ্যাগুরু মানটা 15 বলে দিয়েছে তো। তাহলে 15 যদি বলে দেয়, এখানে সব দুটো করে আছে, শুধু দুটো করে থাকলে এখানে দেখো দুটো করে থাকলে সংখ্যাগুরু মান বলতে পারি না, তাহলে এখানে তিনটে সংখ্যাগুরু মান। তাহলে এক্সটা আছে, এক্স এর মান তাহলে 15 হতে হবে, অর্থাৎ সংখ্যাগুরু মানটা বেশি পরিসংখ্যা হতে হবে, মানে 15 তিনটে হতে হবে। ঠিক আছে, তাহলে 4 এর দাগের অপশন
এক্স এর মান 15 হচ্ছে অপশন এ। তাহলে এখানে হয়ে গেল অপশন এ। এরপর আমরা 5-এরটা দেখবো। দেখো 5-এরটা কি বলেছে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দিয়েছে বলছে। এরপর তথ্যের মধ্যমা বলে দিয়েছে, তাহলে এক্স এর মান কত। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো আছে। প্রথমে আমরা 5-এরটা যেগুলো আছে সেগুলোকে আমরা লিখে নিই। দেখো প্রত্যেকটার অ্যান্সার শুধুমাত্র করে দিলে হবে না, ট্র্যাক মানে কিভাবে হচ্ছে সেটাকেও আমার জানতে হবে, কারণ এই অঙ্কটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়বে না, এই ধরনের পড়বে। তাহলে এই ধরনের পড়তে গেলে আমাদের কিন্তু পুরো ব্যাপারটাকে না শিখলে তখন কি হবে, সমস্যা হবে, আমরা করতে পারবো না। অন্য যখনই সংখ্যাটা ডিজিট চেঞ্জ করে দেবে তখন আমাদের অসুবিধা হবে। তার জন্য প্রত্যেকটা ভালোভাবে কিভাবে হচ্ছে সেটা বুঝে নিতে হবে। তাহলে কত, 8, 9, 12, 17, x+2, x+4, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 31, তারপর হচ্ছে 34, তারপর হচ্ছে 39। এদের মধ্যমা কত বলে দিয়েছে, 24। তাহলে প্রথমেই দেখো এটা বলে দিয়েছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, ঠিকই আছে। এরপর আমরা দেখব এখানে যে সংখ্যা কয়টি আছে, মানে এন কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এন হচ্ছে 10, মানে হচ্ছে যুগ্ম। ঠিক আছে, এন হচ্ছে যুগ্ম। তাহলে এন যদি যুগ্ম হয় সেক্ষেত্রে কত হবে, n/2 তম পদ আর n/2 প্লাস 1 তম পদ। ঠিক আছে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটাকে n/2 কত হবে, n/2 হবে 5। তাহলে n/2 যদি 5 হয় তাহলে 5 নম্বর, 1, 2, 3, 4, 5 নম্বর একটা পদ, আর 5 + 1 তার মানে 6 নম্বর একটা পদ। এই দুটো হবে মধ্যমা। তাহলে আমরা মধ্যমাটাকে লিখব। ঠিক আছে, 2 নম্বর যদি থাকে পুরোটাকেই কিন্তু লিখবে। পুরোটাকে কি লিখবে, যে n সমান যুগ্ম সংখ্যা হচ্ছে এত, অতএব মধ্যমা। তাহলে মধ্যমা কি লিখবো, যে n/2 তম পদ যুক্ত n/2 প্লাস 1 তম পদ। এই দুটোকে যোগ করে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেব। মানে দুটো পদকে যোগ করে, মানে এততম এখানে হচ্ছে 5 নম্বর পদ, মানে পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ দুটোকেই। তাহলে 5 নম্বর পদটা কত, x+2, আর 6 নম্বর পদটা কত, x+4। দুটোকে যোগ করে কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে, 2x + 6/2, 2x + 6/2। এবার মধ্যমা দেখো অলরেডি বলে দেওয়া আছে কত, 24। তাহলে শর্তানুসারে সমান করতে পারি, শর্তানুসারে সমান করে নেবো। তাহলে 2x + 6 = 24। এখানে আমরা 24-এর সঙ্গে সমান করে নিলাম। তাহলে 2x + 6 = 24 দিয়ে কত, 48, বা 2x সমান হবে 48 + 6 ছিল -6 হয়ে গেল। তাহলে 2x সমান কত, 42। তাহলে 42, তাহলে x সমান কত হবে, 42/2 মানে হচ্ছে 21। তাহলে এই ক্ষেত্রে x এর মান কত বেরোলো, 21। আমাকে x এর মান বের করতে বলেছিল, দেখো অপশন আছে কিনা, অপশন বি। ঠিক আছে, x এর মান কত, 21। তাহলে অপশন বি। তাহলে প্রত্যেকটার, বারবার বলছি, প্রত্যেকটা ক্যালকুলেশন করার আগে বা প্রত্যেকটা অঙ্ক করার আগে কিভাবে হচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে। তোমরা মনে করবে যে করে দিলাম বাস অ্যান্সারটা হয়ে গেল, অ্যান্সারটা অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে অ্যান্সারটাই তোমার লাগবে 1 নম্বরের ক্ষেত্রে, কিন্তু শেখার জন্য তো লাগছেই। কারণ মাধ্যমিকে যে এই কোশ্চেনটাই পড়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। বারবার বলছি, প্রয়োগগুলো করাচ্ছি, প্রথমে একটা বিস্তারিত আলোচনা করাচ্ছি, সেগুলো প্রত্যেকটা তোমরা ভালোভাবে দেখো। আর বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে, অর্থাৎ যেখানে অধ্যায় শুরু হচ্ছে সেখান থেকে কোষে দেখি পর্যন্ত, এই পাতাগুলি তোমরা গুরুত্ব দিয়ে দেখো না। এখানেই কিন্তু অনেক শর্ট কোশ্চেনের অ্যান্সার থাকে এবং অনেক শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা হয়। সেই পাতাগুলি তোমরা কিন্তু ভালো করে দেখবে, তাহলে একের দাগের সব অ্যান্সার কটা আমরা পেয়ে গেলাম। এখানে এক্স এর মানটা পেয়েছিলাম 15। ঠিক আছে, তাহলে এখানে আমার 5টা যে এমসিকিউ ছিল সেই 5টা এমসিকিউ আমরা করলাম। এরপর হচ্ছে সত্য মিথ্যা। দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা, মানে এগুলো বি এর। এবার হচ্ছে বি এর কয়েকটা, একেরটা। দেখো একেরটা কি বলে দিয়েছে, বি এর একেরটা এখানে বলছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। ঠিক আছে, যদি আমি ছোট থেকে বড় হিসেবে সাজাই, ঠিক আছে, ছোট থেকে বড় হিসেবে যদি সাজাই, ধরুন আমি সাজাচ্ছি, দেখো 2 সব থেকে ছোট, তারপর দুটো 3 আছে, দুটো 3 হলো, তারপর কি আছে, দুটো, একটা, দুটো, 3টে 9 আছে, তারপর 3টে 9, তারপর একটা 10 আছে। তাহলে এখানে 9 দেখো 3টে আছে, 9 এর পরিসংখ্যা কত, 3। এখানে আমার সংখ্যাগুলো মান কত বলছে, 10। মানে অবশ্যই যে বিবৃতিটি দেওয়া আছে সেটা মিথ্যা। তাহলে একের উত্তর হবে মিথ্যা।
ঠিক আছে, ফলস, কারণ এখানে সংখ্যা গুরুমান হচ্ছে 9, কারণ 9 3 বার দিয়েছে, পরিসংখ্যা কত 3, 10 তো একবার আছে, তাহলে সংখ্যা গুরুমান কি করে হতে পারে। এরপর 2, শুধু মিথ্যা জেনে নিলে হবে না, মিথ্যা মানে আমি লিখে দিলাম মিথ্যা, কেন মিথ্যা সেটা তো জানতে হবে, তাই না। এবার দেখো দুয়েরটা কি বলছে, যে 3 14 18 20 5 তথ্যের মধ্যম 18। তাহলে প্রথমে আমি সংখ্যাগুলোকে লিখি, কত কত আছে, 3, তারপর 14, তারপর 18, তারপর 20, তারপর 5। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিই, 3 5 14 18 20। দেখো ছোট থেকে বড় হিসেবে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তাহলে ছোট থেকে বড় হিসেবে যখনই সাজাচ্ছি, প্রথমে 3, তারপর 5, তারপর 14 18, সংখ্যা n কত, n এখানে কিন্তু হচ্ছে 5। তাহলে 5 যদি হয় বিজোড় সংখ্যা, অযুগ্ম, তো অযুগ্ম, 5 অযুগ্ম, তো তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে n প্লাস 1/2, তার মানে 5 প্লাস 1, তার মানে 6/2, তার মানে তৃতীয়তম পদ, তৃতীয়, 3 নম্বর পদ, 3 নম্বর কতটা আছে 14। তাহলে উত্তর কত দেওয়া আছে দেখো 18। তাহলে মধ্যমাটা কি হলো, এটা সত্য না মিথ্যা, এটাও হয়ে গেল মিথ্যা। আমরা এই ট্রিক্সটা অনেক সময় কাজে লাগাই, যে একটা যদি সত্য হয় আর একটা মিথ্যা, বা আর একটা মিথ্যা হলো আর একটা সত্য, এক্ষেত্রে দেখো দুটোই মিথ্যা হলো। তাহলে এই ক্ষেত্রে ওই ট্রিক্সও তোমার কাজে লাগছে না। অতএব প্রত্যেকটা, বারবার বলছি, কনসেপ্ট ক্লিয়ার না হলে সেই অ্যান্সার কিন্তু তোমার ভুল হবেই। তাই কনসেপ্টটা ক্লিয়ার করার পরে পরেই তোমরা কিন্তু অ্যান্সার গুলো করবে, এবং প্রত্যেকটা কনসেপ্ট জানতে হবে, কারণ এগুলি তোমাদের প্রত্যেকটা মাধ্যমিকে দেখো, প্রত্যেকটা যে বিষয় দেওয়া আছে, রাশিবিজ্ঞান বলো, ত্রিকোণমিতি বলো, প্রত্যেকটা বিষয় তোমাদের বাস্তবের সঙ্গে কিছু না কিছু সামঞ্জস্যর জন্যই তো এগুলো দেওয়া আছে। মানে এগুলো তোমরা 8-এ কেন দেয়নি, 7-এ কেন দেয়নি, মাধ্যমিকেই দিয়েছে। মানে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে, এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে, কারণ ভবিষ্যতে এগুলো তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। এরপর হচ্ছে অপশন সি, হায়ার এডুকেশনের ক্ষেত্রে তো লাগবেই। ঠিক আছে, তখন বলবে রাশিবিজ্ঞান তো করিনি, সংখ্যা গুরুমান কি, মধ্যমা কি, ঠিক আছে, স্ট্যাটিস্টিক নিয়ে পড়লে তো তোমার কমার্স নিয়ে পড়লে তো থাকবেই, মাস্ট। ঠিক আছে, এরপর দেখো সি, সি কি বলেছে, বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। দেখো এইটা নিয়ে কিন্তু আমি প্রথম ক্লাসেই আলোচনা করেছিলাম, যখন রাশিবিজ্ঞান শুরু করি সেই ক্লাসের প্রথম আমার এই বিষয় নিয়েই আলোচনা ছিল। ঠিক আছে, এই বিষয়টা নিয়েই প্রথমে আমি আলোচনা শুরু করেছিলাম, এবং তোমরা যদি ওই ক্লাসটা না দেখে থাকো অবশ্যই অ্যান্সারটা পাবে, কিন্তু ওই ক্লাসটি মানে দেখেছো, ভালো করে দেখেছো, তাহলে অ্যান্সারটা তোমরা নিজে নিজেই পারবে। তাহলে আমরা সি এর এক একটা সি এর এক একটা যেটা লিখবো সেটা হচ্ছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে এখানে হবে অপশন হবে কেন্দ্রীয়, কেন্দ্রীয় প্রবণতার একক। ঠিক আছে, এটা হয়ে গেল এক একটা। এরপর দুইটা কি বলেছে, x1 x2 x3 ডট 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 xn এর গড় বলে দিয়েছে x বার হলে ax1 ax2 ax3 ডট ডট axn এর গড় কত, যেখানে বলে দিয়েছে a নট ইকুয়াল টু 0। তাহলে যেগুলো গড় আমাকে বলে দিয়েছে সেগুলোকে আমরা, যেগুলো গড় বলে দিয়েছে দেখো আমরা দুইয়ের সমস্যাটার সমাধান করি। কার কার গড় বলে দিয়েছে, আমরা গড়টা বলে দিয়েছে কত x বার, তাহলে কতগুলো সংখ্যা বলে দিয়েছে n সংখ্যক, কত আমি জানি না, তাহলে n সংখ্যক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x বার ইকুয়াল টু, এখানে আমার কত হবে x1 প্লাস x2 প্লাস x3, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, এখানে হবে আমার প্লাস, এখানে কত আছে দেখো xn, তাহলে xn কতগুলো সংখ্যক, কত সংখ্যক n সংখ্যক। তাহলে এটা আমার কি হচ্ছে, এটা গড়। ঠিক আছে, x বার যেহেতু গড় বলে দিয়েছে, সেগুলো আমরা যোগ করে কত সংখ্যক জানি না, n সংখ্যক, তাহলে n দিয়ে আমরা ভাগ করে নিলাম। এরপর আমাকে কার গড় বার করতে বলছে, এইগুলোর কি কি আছে দেখো, এখানে আছে ax1 প্লাস ax2 প্লাস ax3 প্লাস ডট 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 axn। দেখো এর গড় বার করতে বলেছে, তাহলে এর গড় যদি আমাকে বার করতে, এখানে কি কতগুলো আছে, এক্ষেত্রেও দেখো এনই বলেছে, তাহলে এন সংখ্যক যেহেতু আমার বলে দিয়েছে, তাহলে এটাকে আমরা কি করব, এন দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এন দিয়ে ভাগ করলাম। সবগুলোর মধ্যে দেখো কমন কি আছে, সবগুলোর মধ্যে কমন কিন্তু আছে এ, তাহলে এটা যদি আমরা কমন নিই, এখানে কি থাকবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট ডট, এখানে হচ্ছে xn বাই এখানে কত আছে
এন আছে। এবার দেখো এই যে সংখ্যাটা আমরা পেয়েছি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, এখানেও সেটাই আছে বাই n, তাহলে এটা মানে কত x বার। তাহলে আমরা লিখতে পারি এটা এ থাকলো, আর এখানে কত হয়ে গেল, এই পুরোটার মান কত x বার, তাহলে এর গড় কত হয়ে গেল এ এক্স বার। তাহলে এখানে শূন্য স্থানে আমরা কি বসাবো, এখানে শূন্য স্থান যেটা বসাবো সেটা হচ্ছে এ এক্স বার। এটা কত কেন্দ্রীয়, এক্ষেত্রে আমরা লিখেছি কেন্দ্রীয়, এখানে আমরা অ্যান্সার গুলো লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমার 2 নম্বর যে এমসিকিউ সরি শূন্য স্থান আছে তার অ্যান্সার। এরপর আমরা সিএরটা দেখবো, তিনেরটা দেখবো। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য। দেখো যখন ক্রমবিচ্যুতি আমরা পদ্ধতিতে অ্যান্সার গুলো করছি সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কি সেটা প্রথমে খেয়াল করো। দেখো ফর্মুলাটা যেটা আছে সেটা আমরা যদি দেখি, ক্রমবিচ্যুতির ফর্মুলাটা হচ্ছে যে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। তাহলে এখানে আমার দেখো এইচ লাগছে, যদি দেখো কল্পিত গড়, দেখো কল্পিত গড়ে এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই, এক্ষেত্রে দেখো এইচটা এক্সট্রা লাগছে। ক্রমবিচ্যুতির ক্ষেত্রে এখানে ক্রমবিচ্যুতি বলেছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যখন যৌগিক গড় বের করি তখন আমার এইচটা লাগে। তাহলে এইচটার প্রত্যেকটার দৈর্ঘ্য এইচ এর মানটা যদি সমান না হয় সেক্ষেত্রে কি আমার অ্যান্সারটা মিলবে? কোনোভাবেই ক্রমবিচ্যুতি পদ্ধতি কিন্তু করা যাবে না। তাহলে এইচ এর মানটা কি হতে হবে, এইচ এর মানটা আমার সমান হতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য, তাহলে অপশন হবে দৈর্ঘ্য সমান। সমান যদি না হয় অর্থাৎ এইচ এর মান যদি একই না হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়ের মান বের করতে পারবো না। তাহলে এখানে যেটা দৈর্ঘ্য সেটা শ্রেণীর দৈর্ঘ্য সব সময় হবে সমান। তাহলে আমরা দেখো এখানে এমসিকিউ, ট্রু ফলস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই যে 3 ধরনের শর্ট কোশ্চেন হয় 1 নম্বরের, সেই 3 ধরনের শর্ট কোশ্চেন আলোচনা করলাম পার্ট 3-তে। এর পরবর্তীতে আমরা পার্ট 4-এ অর্থাৎ রাশিবিজ্ঞানের শেষ যে অঙ্কটি আছে সেই 2 নম্বরের যে এসে অঙ্কগুলি আছে 2 নম্বরের 5টি এখানে সমস্যার সমাধান আমাদের করতে হবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই যে সমস্যার সমাধানগুলি আছে অর্থাৎ 2 নম্বরের যে শর্ট কোশ্চেন আছে সেই শর্ট কোশ্চেনে আমরা সমাধান করব। আজ আমরা যে সমস্যার সমাধানগুলি করলাম অর্থাৎ 1 নম্বরের যে সমস্যার সমাধানগুলি করলাম, যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বা বুঝতে না পারো বা পুরো গড় সংখ্যাগুরু মান মধ্যমা অজাইব এখান থেকে কোনো কোশ্চেনের উত্তর বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। এবং আগেও দেখবে তোমরা ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত আলোচনা করে প্রত্যেকটা ক্লাস তোমাদের করা হয়েছে। যদি তোমাদের কোথাও সমস্যা হয় সেটা আমাদেরকে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।